আমি আমার প্রথম গল্পটা শুরু করছি। প্রথম গল্পটা শিপন নামের আমার এক পরিচিত ভাইয়ের। সে তার গ্রামের বাড়ির একজনের কাছ থেকে জানছে। সো এই গল্পটা যখন আমি শুনি, আমার কাছে ফার্স্টে মনে হয়েছিল খুবই নর্মাল, বাট যত এটার গভীরে ঢুকতে থাকি তত আমি বুঝতে পারি যে না, এটা অ্যাকচুয়ালি কোনো নর্মাল কিছু ছিল না। শিপন ভাইয়ের গ্রামে একজন, মানে আমি নামটা বলতে চাচ্ছি না, শিপন ভাই মূলত তার গল্পটাই আমাকে যেভাবে বলেছিলাম সেভাবেই বলছি। সে এবং তার আরও 3জন বন্ধু, মোট 4জন, তারা হচ্ছে প্রচণ্ড লেভেলের নেশা করত। ওই মদ গাঁজা যা যা আছে, নেশাদ্রব্য যা আছে সব কিছুই তারা ওইখানে বসে বসে তারা হচ্ছে এগুলো নিত। তাদের পছন্দের জায়গা ছিল তাদের গ্রামের মাঝখান দিয়ে যাওয়া রেল লাইন। যেই রেল লাইনের ওইখান দিয়ে তারা মাঝখান দিয়ে বসে, 2 রেল লাইনের মাঝখানে বসে তারা এই নেশাগুলো করত। একদিন রাত্রেবেলা, তখন অলমোস্ট 3:40 বাজে, ওই সময় তারা হচ্ছে খুব নেশা করেছিল, একদম টোটালি ড্রাঙ্ক। কি করবে তারা কিছু জানে না, তারা নেশা টেশা করে জাস্ট ওখানে শুয়ে আছে। তারা 4 বন্ধু একসাথে শুয়ে আছে। একটা পর্যায়ে যে শিপন ভাইয়ের যে ফ্রেন্ডের কাহিনী আমি বলছি, সে হচ্ছে একটা বাচ্চার কান্না শুনতে পায়। বাচ্চার কান্না যখন শুনতে পায় তখন সে ধপ করে উঠে বসে যে কী রে, কে কান্দে, কিন্তু আশেপাশে কাউকে খুঁজে পায় না। এরপরে সে আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ে। এরকম টানা 20 মিনিট বাচ্চার কান্না পায়, কিন্তু কোনো বাচ্চাকে খুঁজে পায় না। এবার ফাইনালি যে না, কে রে কান্দে এরকম রাত বিরেতে, সে ভালো করে উঠে বসে আশেপাশে ভালো করে চোখ বুলায়। তখন আবার পূর্ণিমার রাত ছিল, দ্যাটস ওয়াই আশেপাশে আলোগুলো খুব সুন্দরভাবে ছড়াচ্ছিল। সে হঠাৎ করে তাদের থেকে কয়েক ফুট দূরে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বসে বসে কাঁদতে দেখে। তো ফার্স্টে মনে করছে নর্মাল কোনো বাচ্চা হবে গ্রামের জন্য, আই কেড়ে যা এখান থেকে, এরকম বলে ধমক দেয় এবং বাচ্চাটা ওইখান থেকে চলে যায়। কিন্তু এই জিনিসটাকে তারা খুব একটা পাত্তা দেয় নাই, যেটা তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। সেদিন যদি তারা পাত্তাটা দিত তাহলে হয়তো এরকম কিছু হতো না। এর কয়েকদিন পর আবারও তারা 4 বন্ধু মিলে আবার সে রেল লাইনের ওইখানে যায়। ওইখানে যেয়ে তারা নেশা টেশা করতে থাকে। ওই সেম রাত্র 3:40 দিকে তখন তার ফ্রেন্ডরা হচ্ছে তাকে হঠাৎ করে ঘুমের থেকে তুলে বলে যে ভাই, শরীর ভালো লাগতেছে না, আমাদের মধ্যে 2 জন অলরেডি বমি করছে, তুই বাসায় যা, আমিও বাসায় চলে যাব। বললো আচ্ছা ঠিক আছে তোরা যা। মানে সে এত বেশি ড্রাঙ্ক, সে যে ওইখান থেকে উঠে কোথাও যাবে, তার লড়াচড়া করার মতো কোনো শক্তি ছিল না শরীরে। একটা পর্যায়ে যে না, যে চেষ্টা করছে উঠার, কিন্তু সে পারতেছে না, সে ওইখানেই শুয়ে পড়ে। মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আবারও সে বাচ্চার কান্নার আওয়াজ, সেই দিনের মতো। যখন এই আওয়াজটা পায়, এবার সে ধরফুরে ঘুমের থেকে ওঠে। এখানে বলে রাখি, তারা সেদিন যে শুধু ড্রিঙ্ক করেছিল ব্যাপারটা তা না, তারা ড্রিঙ্কের পাশাপাশি আরও অনেক কিছু করেছে, কার্ড খেলেছে, যার কারণে তারা আরও বেশি টায়ার্ড ছিল এবং অতিরিক্ত লেভেলে ড্রিঙ্ক করার কারণেই তাদের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। সে ওই মুহূর্তে ওই এলাকাতে একদম টোটালি একলা ছিল। বাচ্চার কান্নার আওয়াজ পাওয়ার পর সে উঠে আশেপাশে খুঁজতে থাকে, দেখে ওই আগের জায়গাতে যেখানে ওই মেয়েটা আগে বসেছিল, ওইখানেই তার হচ্ছে ওই মেয়েটা নতুন করে আবার ওখানে বসে আছে, কান্নাকাটি করছে। এবার সে উঠে কিছুটা সামনে আগায় যে কে রে তুই, এভাবে প্রত্যেকদিন এসে কান্না করিস, কে রে, কোন বাসার মেয়ে, এরকম বলতে বলতে সে সামনে আগায়। তখন সে মেয়েটার মুখের দিকে খেয়াল করে। মেয়েটার মুখ একদম সাদা ছিল, মানে অনেকক্ষণ পানিতে বসে থাকলে যেরকম হয়ে যায় স্কিন টোন, ওরকম ছিল, একদম টোটালি সাদা। মেয়েটার ফেস দেখে সে প্রচণ্ড ভয় পায় এবং সে বলতে থাকে তোর মুখের এই অবস্থা কেন, কোন বাড়ির মেয়ে, এরকম বলতে থাকে। কিন্তু মেয়েটা কিছু বলে না। মেয়েটা ওইখান থেকে একদম হেঁটে সরাসরি ওইখানে পাশে জঙ্গল ছিল, ওই জঙ্গলের ওইদিকে চলে যায়। তো সে আর অত কিছু পাত্তা টাত্তা দেয় নাই, সে বাসায় যাবে এর জন্য কোনো রকমে হচ্ছে ঢুলঢাল করে তার জিনিসপত্র যা ছিল সাথে ওইগুলা নিয়ে বাসায় যাবে এরকম প্ল্যানিং করছে। হঠাৎ করে দেখে যে না, সে লড়াচড়া করতে পারতেছে না, যেখানে সে বসেছিল ওই জায়গাটাতেই সে বসে আছে। কি হলো ঘটনা, পরে সে ফিল করলো যে তার ঘাড়ের উপরে কেউ বসে আছে এবং তার গলার দুপাশ দিয়ে 2টো পা ঝুলে গেছে, কেউ একজন তার চুল খামচে ধরে রাখছে আর মুখের মধ্যে খামচি দিচ্ছে। সে অনেকক্ষণ ধস্তাধস্তি করছে কিন্তু কিছুতেই কিছু করতে পারতেছে না। একটা পর্যায়ে যে সে যখন বুঝতে পারে যে না, এখানে কিছু একটা ঘটতেছে তার সাথে, যেটা কোনো ভালো কিছু না, সে ভয় পেয়ে যায় এবং সে ওখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তার যখন জ্ঞান ফিরার পর সে নিজেকে আবিষ্কার করে নিজের বাসার খাটে,
এবং তার আব্বু আম্মু তার আশেপাশে ছিল। তখন তার আব্বু আম্মু জিজ্ঞাসা করে যে কী হয়েছিল তোর, এই অবস্থা কেন, তোর তো মুখ কাটছি কীভাবে। তখন সে গতকালকে রাত্রে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো বলার পর তখন সে জিজ্ঞাসা করে যে আমাকে বাসায় আনছে কে। তখন তার আব্বু আম্মু বলে যে ফজরের পর ওই গ্রামের কিছু আঙ্কেল বা চাচা ধরনের কিছু মানুষ, তারা হচ্ছে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল, তো তারা ওই রেল লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো তখন তাকে রেল লাইনের ওইখানে দেখে, মনে করছে রেল লাইনে হয়তো কাটা পড়ছে কোনো লাশ, এরকম কোনো কিছু। এ মনে করে কাছে যেয়ে দেখে যে না, জীবিত, শ্বাস চলছে। পরে তাকে ধরাধরি করে নিয়ে যায় হাসপাতালে একজন পরিচিত উনাকে দেখে চিনতে পারে, পরে তার ফ্রেন্ডকে জানায় এবং ফ্রেন্ডের মাধ্যমে ওনার বাবা মা ব্যাপারটা জানতে পারে। পরবর্তীতে হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে আসা হয় এবং পরে জানা যায় যেই রেল লাইনের মাঝখানে তারা বসে নেশা করত, সেই রেল লাইনটা খুব একটা ভালো জায়গা ছিল না। এর আগেও নাকি এরকম অস্বাভাবিকভাবে অনেক কাটা লাশ পাওয়া গেছে, অনেকেই নাকি এখানে ট্রেনে কাটা পড়েছে, এরকম অনেক কেস আছে যেগুলো ধামাচাপা পড়ে গেছে, মানুষজন এগুলি করেনি। ওই দিনের পরের থেকে উনি আর কখনো নেশাদ্রব্য হাতে ছুঁয়েও দেখেনি। সে তবা করেছে যে না, সে আর কখনো নেশা করবে না। শিপন ভাই যখন তার গ্রামে যায় তখন এই ব্যাপারটা জানতে পারে, দেন আমি তার কাছ থেকে ব্যাপারটা কালেক্ট করি। সো ভাই, এটা ছিল আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা যার, আমি তার অরিজিনাল নেমটা ইউজ করছি না, আমি একটা ছদ্মনেম ইউজ করছি, রাহাত ভাইয়ের ছোট মামার সাথে এই ঘটনাটা ঘটে। তখন রাহাত ভাইয়ের ছোট মামা ক্লাস 10-এ পড়তো। সে প্রচণ্ড লেভেলের ফুটবল খেলতে পছন্দ করত। তো এরকমই একদিন ফুটবল খেলছে মাঠের মধ্যে, মাঠটা ছিল নদীর পাড়ে। ফুটবল খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, এখন তো বাসায় আসতে হবে। তো বাসায় আসার জন্য সে রওনা দেয়। তো ওই মাঠ থেকে তার বাড়ি যেতে একটা কবরস্থান পার হয়ে যেতে হয়। সে কবরস্থানের কাছাকাছি যখন চলে আসে ছোট মামা, তখন সে খেয়াল করে ওইখানে অদ্ভুত কিছু একটা, মানে যেটা দেখে সে প্রথমে বুঝতে পারে না এটা কী। পরে ধারে কাছে যখন যায় তখন একটা অদ্ভুত একটা ক্রিয়েচার, এটা ঠিক কী ছিল কেউ জানে না। সে ফার্স্টে মনে করে এমনি হয়তো কত কোনো ধরনের জন্তু বা এই টাইপের কিছু একটা, এটা মনে করে সে আর পাতা টাতা দেয়নি। সে বাড়ির পথে আগায়। কিন্তু বাড়ির পথে যখন আগায়, এর পরবর্তীতে জানা যায় যে সে অ্যাকচুয়ালি সেদিন রাতে বাড়িই পৌঁছায় নাই। তাহলে সে কোথায় গেছে, এটা মানে পুরো এলাকায় ছড়ায় যাচ্ছে না সে বাড়ি পৌঁছায় নাই। তখন সে ছোট, ক্লাস 10-এ, আমি আগেই বলেছি। তখন তাকে খুঁজতে তার বাড়ির মানুষজন বের হয়ে যায়। খুঁজতে থাকে কোথাও নাই। পাওয়া যায় সে কবরস্থানের ভেতরে একটা গাছ ছিল, খুব পুরনো একটা গাছ। সে গাছের নিচে সে বসে বসে এভাবে ঝিমোচ্ছে, মানে এমন একটা ভাব সে পজেসড। তো তাকে তার বাবা, মানে ছোট মামার যে বাবা, সে এসে জিজ্ঞাসা করতেছে, তুই তো বাড়ি আসতেছিলি, তুই এখানে কেন, তুই বাড়ি না যে কবরস্থানে কেন বসে আসিস, এই সেই হ্যান ত্যান ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। কিন্তু সে কিছুই বলতে পারে না, তাকে ঝাঁকাতে থাকে ধরে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। পরবর্তীতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে যাওয়ার পর তাকে সেবা শুশ্রূষা করা হয়, সে কোনো রকমে ঠিকঠাক হয়ে ওঠে। এরপর ঘটনা চলে আসে সে যখন কলেজে ওঠে, স্কুল পাশ করে কলেজে উঠেছে। একদিন ক্লাস শেষ করে দুপুরবেলা ওই নদীর পাড় ধরেই সে বাসায় আসছিল। বাসায় আসার পথে আবারও সে কবরস্থানের ওইখানে কিছু একটা সে ফিল করে। সে এবার ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে খুঁজতে থাকে যে এখানে অ্যাকচুয়ালি কি আছে। কিন্তু খুবই অদ্ভুত একটা ক্রিয়েচার, এটার মানে কোনো সাইজ বা এটার ডেসক্রিপশন দেওয়ার মতো না। এটা দেখে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে এক দৌড়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বাড়ির উঠানে অজ্ঞান হয়ে যায়। বাড়ির উঠানে অজ্ঞান হয়ে যাওয়ার পর বাড়ির মানুষজন জিজ্ঞাসা করে, কিরে কী হয়েছে, এই সেই হ্যান ত্যান। তখন সে সমস্তটা খুলে বলে এবং পরবর্তীতে তার উপরে যাতে কোনো সমস্যা না হয় এর জন্য কবিরাজ ডেকে তার শরীর বন্ধ করার জন্য সে একটা তাবিজ নেয়। এবং পরবর্তীতে সে কবিরাজের কাছেই জানা যায় যে কবরস্থান পার হয়ে সে বাড়িতে আসছিল, সে কবরস্থানে যে সকল কবর দেওয়া হয়েছে তাদের মধ্যে একটা কবর ছিল যেটা অ্যাকচুয়ালি কোনো ভালো মানুষের কবর ছিল না, এবং তার মৃত্যুটাও খুব অস্বাভাবিকভাবে হয়েছিল। এবং মানুষজন মনে করে যে তার ওই আত্মাটাই কিছু একটা করে। সো ওই পরবর্তীতে ওই এরিয়ার ধারে কাছে দিয়ে আর কেউ কখনো যাওয়া আসা করে না। কিন্তু ওই ঘটনাটার একটা ইম্প্যাক্ট ছোট মামার ভিতরে রয়ে গেছে। অ্যান্ড আমি এটা শোনার পর আমি সত্যি একটুই হয়ে গেছিলাম যে এখনও এসব হয়, কিন্তু গ্রামেগঞ্জে এগুলো এখনও চলে, এখনও হচ্ছে। আশা করি এরকম আর কখনো হবে না তার সাথে।